আশা করি বুঝতে পেরেছো। যদিও আমরা সংক্ষিপ্ত পরিসরে বলতেছি, একটু কষ্ট হতে পারে বুঝতে, কিন্তু আমার সাথে যুক্ত থাকো, তাহলে দেখবা যে একদম সব ক্লিয়ার হয়ে যাবা। আর অবশ্যই আমি 3 মাসের একটা বাংলা সম্পূর্ণ কোর্স ব্যাচ শুরু করেছি, তোমরা পড়তে চাইলে পড়তে পারো। এই 3 মাসের মধ্যেই তোমাদের বাংলা সাহিত্য, গল্প, কবিতা, উপন্যাস, নাটক, ব্যাকরণের যে টপিকগুলো আছে, লিখিত অংশ এই 3 মাসের মধ্যে হয়ে যাবে। যুক্ত হয়ে যাও। প্রিয় শিক্ষার্থী, আসলে মূলত সমাসের যে আলোচনা, ব্যাস বাক্য থেকে মূলত সমাসটা হয়। ব্যাস বাক্য থেকে মূলত সমাসটা হয়, কিন্তু তোমাদের পরীক্ষা আবার উল্টোটা দেয়। আগে সমাস দেয়, তারপরে ব্যাস বাক্য করতে বলে, তারপরে সমাসের নামটা করতে বলে। আমাদের আলোচনার বিষয় ঢাকা বোর্ড 2024-এর সমাসের সমাধান ও বিশ্লেষণ। বিশেষ করে এইচএসসি একাডেমিক ও অ্যাডমিশনের জন্য সমাজটা খুবই গুরুত্বপূর্ণ। এই জন্য এই ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখো, তাহলে অনেক কিছু বুঝতে পারবা। আমাদের পরীক্ষায় সাধারণত এরকম 8টা সমাসই দেওয়া থাকে। লেখার সময় ব্যাস বাক্য করতে হয় এবং সেটা কোন সমাস, সেই সমাসের নামটা লিখতে হয়। তো চলো আমরা আজকে এই ঢাকা বোর্ড 2024-এর এই সমাসগুলো ব্যাখ্যা ও বিশ্লেষণ করি। আমাদের প্রথম যে সমাস সেটা হচ্ছে নরাধম। সেটা কি? নরাধম। আর এটার ব্যাস বাক্য হচ্ছে অধম যে নর, অধম যে নর। তাহলে দেখো যে কর্মধারয় সমাস হচ্ছে বিশেষ্য বা বিশেষণ বা বিশেষণ বা বিশেষ্য এরকম পদের সাথে যুক্ত হয়ে যে সমাসটা হয়, সেই সমাসটাকে বলা হয় কর্মধারয়। এবং এই কর্মধারয় আবার বেশ কয়েক প্রকার আছে, যেমন সাধারণ কর্মধারয়, মধ্যপদ লোপী কর্মধারয় বা উপমামূলক কর্মধারয়। এখন এই উপমামূলক কর্মধারয় 3 প্রকার, যেমন উপমান, উপমিত, রূপক, এরকম অনেক ডিটেলস আলোচনা আছে। শুভঙ্কর স্যারের সাথে যুক্ত থাকে সব তথ্যগুলো জানতে পারবা। তো দেখো যে সাধারণত বিশেষ্য যোগ বিশেষ্য এবং ব্যাস বাক্যে যদি যে থাকে, এরকম সমাসকে বলা হয় কর্মধারয় সমাস, অর্থাৎ সাধারণ কর্মধারয় সমাস। তারপরের শব্দটি কি আছে? দুধে ভাতে। দেখো, দুধ বিশেষ্য পদ, ভাত বিশেষ্য পদ, এবং দুধ ভাত একটু জোড়া। আমরা জানি যে সকল সমাস তোমার পূর্বপদেও বিশেষ্য, পরপদে বিশেষ্য এবং জোড়া বোঝায়, এবং ব্যাস বাক্য করলে ও এবং আর এই কথাগুলো আসে, এরকম সমাসকে দ্বন্দ্ব সমাস বলে। তাহলে দেখো যে দুধে ভাত, এটার ব্যাস বাক্যে দুধে ও ভাতে ব্যাস বাক্য কি আছে? মাঝখানে যোজক হিসেবে ও আছে। তাহলে এটা আমরা নিঃসন্দেহে বলতে পারি দ্বন্দ্ব। এবং অবশ্যই মনে রাখবা দ্বন্দ্ব শব্দের বানানটা দয় ব দন্ত নয় দয় ব। অবশ্যই বানানটা তোমরা অনেকে ভুল করো, দয় ব দন্ত নয় দয় ব। পরের শব্দটি হচ্ছে গজানন। পরের শব্দটি কি? গজানন। ব্যাস বাক্য কি? গজ আনন যার। আর এই সমাসটা কি? বহুব্রীহি সমাস। আমরা জানি যে সমাসের পূর্বপদ ও পরপদ কাউকে গুরুত্ব না দিয়ে যদি তৃতীয় কোনো পদকে গুরুত্ব দেয় এবং ব্যাস বাক্যে যদি যার এই কথাটি থাকে, তাহলে সেই সমাসকে আমরা বহুব্রীহি সমাস বলবো। যেমন দেখো, এই গজ মানে হচ্ছে হাতি আর আনন মানে হচ্ছে মুখ। তাহলে এইখানে কিন্তু গজানন, গজানন বলতে আমরা সাধারণত গণেশকে বুঝি। কাকে বুঝি? গণেশ। তাহলে গজ মানে হচ্ছে হাতি আর আনন মানে মুখ। তাহলে হাতি আর মুখ কাউকে না বুঝিয়ে গজানন বলতে আমরা গণেশকে বুঝি। এই যে তৃতীয় পদকে আমরা প্রাধান্য দিচ্ছি, এরকম সমাসকে বলা হয় বহুব্রীহি সমাস। কি সমাস? বহুব্রীহি সমাস। আশা করি বুঝতে পেরেছো। তারপরের সমাসটি কি? তপবন। ব্যাস বাক্য কি? তপের নিমিত্ত বা তপের জন্য বন। এখন আমরা জানি যে একটা সমাস আছে এরকম, যে সমাসে সাধারণত বিভক্তি লোপ পেয়ে হয়, ওরকম সমাসকে তৎপুরুষ সমাস বলে। তো দেখো এই যে তপের নিমিত্ত বন, নিমিত্ত হচ্ছে একটা বিভক্তি, এই বিভক্তি লোপ পেয়েই তো হয়েছে তপবন, অর্থাৎ তপস্যার জন্য যে বন, এই জন্য এটা হয়ে যাবে তৎপুরুষ সমাস। আর আমরা জানি যে বিভক্তি 7টা আছে, প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী। এখন চতুর্থী বিভক্তিতে কি কি আছে? কে রে জন্য নিমিত্ত, এগুলো যেহেতু নিমিত্ত এই সমাসের ব্যাস বাক্য থেকে আমরা লোপ পেয়ে এই সমাসটা পেয়েছি, এই জন্য এটা হয়ে যাবে চতুর্থী তৎপুরুষ সমাস। আশা করি বুঝতে পেরেছো। যদিও আমরা সংক্ষিপ্ত পরিসরে বলতেছি, একটু কষ্ট হতে পারে বুঝতে, কিন্তু আমার সাথে যুক্ত থাকো, তাহলে দেখবা যে একদম সব ক্লিয়ার হয়ে যাবা। আর অবশ্যই আমি 3 মাসের একটা বাংলা সম্পূর্ণ কোর্স ব্যাচ শুরু করেছি, তোমরা পড়তে চাইলে পড়তে পারো। এই 3 মাসের মধ্যেই তোমাদের বাংলা সাহিত্য, গল্প, কবিতা, উপন্যাস, নাটক, ব্যাকরণের যে টপিকগুলো আছে, লিখিত অংশ এই 3 মাসের মধ্যে হয়ে যাবে। যুক্ত হয়ে যাও। এবার দেখো পরের সমাসটি চৌরাস্তা। চৌরাস্তা। যে সমাসের পূর্বপদে সংখ্যাবাচক শব্দ থাকে, চৌ মানে কি 4, আর পরপদে বিশেষ্য এবং ব্যাস বাক্যে সমাহার বা সমষ্টি থাকে, এরকম সমাসকে দ্বিগু সমাস বলে। দয় বা রস্যি গয় রস্যই। বানানটা দেখো, দয় বা রস্যি গয় রস্য। তাহলে চৌ মানে কি? 4, আর এখানে সমান বোঝাচ্ছে। তাহলে কি বললাম? যে সমাসের পূর্বপদে সংখ্যাবাচক শব্দ থাকে এবং পরবর্তীতে তোমার বিশেষ্য থাকে, ব্যাস বাক্যে সমাহার পাওয়া যায়, এরকম সমাসকে বলা হয় দ্বিগু সমাস। তাহলে চৌরাস্তার ব্যাস বাক্য কি হবে? চৌ বা 4 রাস্তা সমাহার, সমাসটা কি হবে? দ্বিগু সমাস। পরের শব্দটা দেখো, উদ্বেল। উৎ যোগ বেল, উৎ একটা উপসর্গ। আমরা জানি যে সকল সমাসের পূর্ব পদে মানে প্রথমে উপসর্গ বা অব্যয়মূলক শব্দ থাকে, এরকম সমাসকে বলা হয় অব্যয়ীভাব সমাস। তাহলে উৎ যেহেতু উপসর্গ, তাহলে উদ্বেল এর ব্যাস বাক্য হচ্ছে বেলাকে অতিক্রান্ত, আর এটা হবে অব্যয়ীভাব সমাস। কি সমাস? অব্যয়ীভাব সমাস। তারপরে 7 নম্বরটা দেখো, লোকান্তর। লোক যোগ অন্তর। যে সকল সমাসের মূলত ব্যাস বাক্য যা, আবার সমাসটাও তাই, এবং তোমার
সবসময় নিতই থাকে, কোনো পরিবর্তন নেই, এরকম সমাসকে নিত্য সমাস বলে। বিশেষ করে যে সকল সমাসের শেষে দেখবা যে অন্তর যুক্ত আছে, কি যুক্ত আছে? অন্তর। যেমন দেশান্তর, মতান্তর, পাঠান্তর, ভাবান্তর, এই যে লোকান্তর, এই অন্তর্যুক্ত যে সমাসগুলো প্রত্যেকটা সমাসই নিত্য সমাস। আর এই অন্তরের কারণে ব্যাস বাক্যের শুরুতে আমরা অন্য লিখবো। কি লিখবো? অন্য। তাহলে লোকান্তর কি হবে? অন্য লোক। কি হবে? অন্য লোক। এটা কি সমাস? নিত্য সমাস। তাহলে যুগান্তর কি হবে? অন্য যুগ। এরকম। আর তারপরে একটা দেখো, এই সমাসটা আবার অ্যাডমিশনে প্রায়ই আসে, কাল ঘুম, কাল ছাপ, এই টাইপের যে সমাস। এখন কাল ঘুম, এটার ব্যাস বাক্য হচ্ছে কাল তুল্য ঘুম। ঠিক আছে? এটা কিন্তু নিত্য সমাস। কি সমাস? নিত্য সমাস। এটা কিন্তু মুখস্থ রাখতে হবে। যে 92, 2 এবং 90, এটা কিন্তু দ্বন্দ্ব না, এটা কিন্তু নিত্য সমাস। মানে কিছু কিছু সমস্যা আছে ব্যতিক্রম, সেটা আমাদের মুখস্থ রাখতে হবে। এটা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় আসে। তাহলে এই যে কাল ঘুম, কাল তুল্য ঘুম, এটা কি সমাস? নিত্য সমাস। প্রিয় শিক্ষার্থী, আসলে মূলত সমাসের যে আলোচনা, ব্যাস বাক্য থেকে মূলত সমাসটা হয়। ব্যাস বাক্য থেকে মূলত সমাসটা হয়। কিন্তু তোমাদের পরীক্ষা আবার উল্টোটা দেয়, আগে সমাস দেয়, তারপরে ব্যাস বাক্য করতে বলে, তারপরে সমাসের নামটা করতে বলে। যাই হোক, আমার সাথে যুক্ত থেকো এবং সাহিত্যগ্রহ এই পেজ থেকে ফলো দিও। আর সর্বোপরি তোমাদের সবার শুভ কামনা জানিয়ে আজকের মতো শেষ করছি। ধন্যবাদ।